আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2025 সালে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ফালাকাটা হাই স্কুল, এইচএস এন্ড আরুলিয়া হাই স্কুল, এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া হলো এটা হবে আগ্নেয় পর্বত। 2 আছে ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো এটা হবে লাদাখ। এরপর 3 প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর এটা হবে নিম্ন গতিতে। এরপর 4 আছে আয়াকৃতির গিরিখাতকে বলে এটা হবে ক্যানিয়ন। এরপর 5 আছে একটি আগ্নেয়শিলা হলো এটা হবে গ্রানাইট। এরপর 6 আছে প্রদত্ত কোনটি আগ্নেয়শিলা নয়, এটা চুনাপাথর হবে। এরপর 7 সুদানের রাজধানী হলো এটা হবে খার্তুম। এরপরে 8 আছে সাহারা মরুভূমির শুকনো নদী খাতগুলিকে বলা হয় এটা হবে ওয়াদি। এরপর 9 আছে পৃথিবীর দীর্ঘতম নদী এটা হবে নীল। এরপরে 10 আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি এটা হবে ভেল্ট। এরপরে 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে পৃথিবীর বৃহত্তম সমভূমি এটা হবে সাইবেরীয় সমভূমি। এরপরে 2 আছে এটা হবে মালভূমিকে টেবিলল্যান্ড বলে। এরপরে 3 এটা হবে নিত্যবহ হবে, নদীতে সারা বছর জল থাকে। এরপর 4 আছে মরুভূমির সারিবদ্ধ উটের দলকে এটা হবে ক্যারাভান বলে। এরপরে 5 পৃথিবীর বৃহত্তম নদী বাঁধ এটা হবে উচ্চ আসওয়ান্ত বাঁধ। এরপরে বিতে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 1 আছে লোয়েস সমভূমি কি দ্বারা গঠিত, এর উত্তরটি হলো এই যে উৎপত্তিটা বলে দেবো। সাধারণত 0.05 মিলিমিটারের কম ব্যাসযুক্ত বালি কণা সহজেই প্রবল বায়ুপ্রবাহের সঙ্গে বাহিত হয়। এই বায়ুর গতি কমে গেলে বা বায়ু বৃষ্টিপাতের সম্মুখীন হলে বায়ুস্থিত বালিকণা অবক্ষিপ্ত হয় এবং লোয়েস সমভূমি গড়ে ওঠে। এরপরে 2 আছে ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত, এটা হবে স্তূপ পর্বত। এরপর 3 আছে মৃত্তিকায় খনিজ পদার্থ কত শতাংশ থাকে, এটা হবে 45% থাকে। এরপরে 4 আছে ভূগর্ভের তাপে ও চাপে কোন শিলার উৎপত্তি হয়, এটা হবে রূপান্তরিত শিলার। এরপরে 5 আছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, এটা হবে জামবেজি হবে। এরপর 6 আছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট কিলিমাঞ্জারো। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে পর্বত বিশিষ্ট মালভূমি বলতে কি বোঝো, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। উদাহরণ হলো তিব্বত মালভূমি, পামির মালভূমি প্রভৃতি। এরপরে 2 আছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, এর উত্তরটি হলো সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। যেমন 1 নদীর তীব্র গতিবেগ, যে সমস্ত নদীর মোহনায় নদীর গতিবেগ তীব্র সেখানে নদীবাহিত পলি সমুদ্রের অনেক দূরে চলে যায়। এরপর 2 আছে স্বল্প দীর্ঘ নদী, উৎস থেকে মোহনা অবধি নদীর দৈর্ঘ্য কম হলে নদীবাহিত পদার্থও কম হয়, ফলে বদ্বীপ গড়ে ওঠে না। এরপর 3 আছে নদীর শক্তির দুর্বলতা, নদীর ক্ষয় ও বহনকারী শক্তি দুর্বল হলে নদীতে পলির অভাব ঘটে, ফলে বদ্বীপ গড়ে ওঠে না। এরপর আছে নদীর বোঝা, নদীতে পলি বালি কাদা প্রভৃতি বোঝার পরিমাণ কম হলে বদ্বীপ গঠিত হয় না। এরপর আছে গভীর নদী মোহনা, নদী মোহনার গভীরতা বেশি হলে বদ্বীপ গঠিত হয় না। এরপরে আছে বায়ুপ্রবাহ, মোহনার অভিমুখে দ্রুত হারে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠন বিঘ্নিত হয়। এরপর আছে সাথে স্বল্প লবণাক্ত সামুদ্রিক জল, সমুদ্র জলে লবণের পরিমাণ বেশি না থাকলে নদীবাহিত পলি দ্রুত অধক্ষিপ্ত হওয়ার সুযোগ পায় না, ফলে বদ্বীপ গঠন হয় না। এরপরে 3 আছে দোয়াব কি, এর উত্তরটি হলো দোয়াব একটি পার্সি শব্দ, এর অর্থ দো অর্থে 2 আর আব শব্দ অর্থ জল, অর্থাৎ পাশাপাশি 2টি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। যেমন গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশকে
গঙ্গা যমুনা দোয়াব বলে। এখানে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। এরপরে 4 আছে অন্তর্বাহিনী নদী কাকে বলে? এর উত্তরটি হলো যেসব নদী কোনো দেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর দেশের অভ্যন্তরস্থ কোনো হ্রদ বা জলাভূমিতে গিয়ে মেশে অথবা প্রবাহপথে অন্তর্নিহিত হয়ে যায় তাদের অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি আনা সাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে থর মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে কচ্ছ রণে পড়েছে। এরপরে 5 আছে আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। এর উত্তরটি হলো আফ্রিকা মহাদেশটি প্রায় 4টি জলভাগ দ্বারা বেষ্টিত। আফ্রিকার উত্তর সীমায় রয়েছে ভূমধ্যসাগর ও জিব্রাল্টার প্রণালী, পূর্ব সীমানায় ভারত মহাসাগর, উত্তর পূর্ব সীমায় এডেন উপসাগর, লোহিত ও সুয়েজ খাল, দক্ষিণ সীমায় ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযুক্ত জলভাগ এবং পশ্চিম সীমায় আটলান্টিক মহাসাগর ও গিনি উপসাগর। এরপরে 6 আছে আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? এর উত্তরটি হলো আফ্রিকা মহাদেশ অন্ধকারচ্ছন্ন মহাদেশ হিসেবে পরিচিত হওয়ার কারণগুলি হলো নিম্নরূপ। এক হচ্ছে আফ্রিকা মহাদেশে অনেকগুলি মরুভূমি বিরাজমান, যেমন এই মহাদেশের উত্তরে রয়েছে সাহারা, দক্ষিণে নাবিব ও কালাহারি মরুভূমি। এরপরে 2 আছে আফ্রিকার অধিকাংশ স্থানই দুর্গম, এছাড়াও এখানে সড়কপথ, রেলপথ বা জলপথ ব্যবস্থা উন্নত না হওয়ায় এখানকার অনেক স্থান বহির্বিশ্বের লোকের অগোচরে রয়েছে। এরপরে 3 আছে আফ্রিকার মধ্যভাগে রয়েছে দুর্ভেদ্য জঙ্গল, যেখানে প্রচুর হিংস্র জীবজন্তুর বাস। এরপর 4 হচ্ছে ভারতের সিন্ধু সভ্যতার মতো আফ্রিকার মিশরীয় সভ্যতাও বহু প্রাচীন, তবে মহাদেশটির বেশিরভাগ স্থানই সাধারণ মানুষের অগোচরে ছিল। এই সকল কারণে অভিযাত্রী লিভিংস্টোন আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করেছেন। এরপরে 7 আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উত্তরটি হলো যে পরিকল্পনার মাধ্যমে নদীর ওপর বাঁধ দিয়ে একাধিক উদ্দেশ্য সাধন, বিশেষত নদী অববাহিকা অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রার মানের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য নদী প্রবাহকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। যেমন দামোদর নদী উপত্যকা পরিকল্পনা, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ইত্যাদি। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে সমভূমি কত প্রকার ও কি কি? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। এই যে এখানটা সমভূমি যে আছে, সমভূমি হচ্ছে প্রকারভেদ, যেমন হচ্ছে ভূ আন্দোলনজাত হচ্ছে এটা হচ্ছে উন্নত সমভূমি আর হচ্ছে অবনত সমভূমি। এরপর আছে সঞ্চয়জাত হিসেবে পলিগঠিত সমভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, লোয়েস সমভূমি আর হচ্ছে উপকূলীয় সমভূমি। এরপরে আছে এটা হচ্ছে ক্ষয়জাত, ক্ষয়জাত হচ্ছে এটা হচ্ছে পেডিমেন্ট আর হচ্ছে সমপ্রায় ভূমি। বিভিন্ন প্রকার সমভূমি যেমন হচ্ছে এই যে 1 হচ্ছে পলিগঠিত সমভূমি সৃষ্টি। বন্যার সময় নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর উভয় পার্শ্বে পলি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে পলিগঠিত সমভূমি বলে। এরপরে এটা হচ্ছে লোয়েস সমভূমি। মরুভূমির বালি বায়ু প্রবাহের দ্বারা বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। এরপরে এটা হচ্ছে লাভা সমভূমি। ভূপৃষ্ঠের কোনো নিম্ন অংশে ক্রমাগত লাভা সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে। এরপরে এটা আছে বদ্বীপ সমভূমি। নদীর মোহনায় অতিরিক্ত পলি সঞ্চিত হয়ে মাত্রাহীন ব আকৃতির সমভূমি গড়ে ওঠে, একে হচ্ছে বদ্বীপ সমভূমি বলে। এরপরে হচ্ছে হ্রদ সমভূমি।
কোনো নদীবাহিত নুড়ি বালি কাদা পলি হ্রদে সঞ্চিত হয়ে ভরাট হয়ে গেলে হ্রদ সমভূমি গঠিত হয়। এরপরে আছে হিমবাহ সমভূমি। হিমবাহের দ্বারা সঞ্চিত নুড়ি কাকর জমে এক প্রকার সমভূমি গড়ে ওঠে, যেটা হচ্ছে হিমবাহ সমভূমি। এরপর যেটা আছে ক্ষয়জাত সমভূমি। এরপরে আছে 2 দাগে আছে চিত্রসহ অশ্বক্ষাকৃতি হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পর কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর দুপাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। এই যে পাশে চিত্রটা দেওয়া আছে, তোমরা এইভাবে দেখতে নিয়ে। এরপরে আছে 3 মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো। এর উত্তরটি হলো জনজীবনে নদীর প্রভাব অপরিসীম। নদী যে কোনো সভ্যতার সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। যেমন প্রাচীনকালে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা এবং বর্তমানে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, ইয়াংসি, হোয়াংহো, টেমস প্রভৃতি নদীকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ ঘটেছে। মানব জীবনে নদীর প্রভাবগুলি হলো: 1 হচ্ছে বসতি গঠন। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত বদ্বীপ বা সমভূমি অঞ্চলে পৃথিবীর অধিকাংশ মানুষের বসতি স্থাপিত হয়েছে এবং নদী তীরবর্তী অঞ্চলে বিখ্যাত শহর গড়ে উঠেছে, যেমন কলকাতা, বারাণসী, এলাহাবাদ প্রভৃতি। এরপর আছে জলের যোগান। পানীয় জল থেকে কৃষিকাজ বা শিল্পে প্রয়োজনীয় জল সরবরাহ সবই নদীর দ্বারা হয়ে থাকে। তাই নদী তীরবর্তী অঞ্চলগুলি কৃষি ও শিল্পে উন্নত ঘনবসতি যুক্ত। এরপর আছে কৃষিকাজ। নদীর নবীন পলিমাটি সমৃদ্ধ প্লাবনভূমি কৃষিকাজের পক্ষে আদর্শ। যেমন ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কৃষিকাজ উন্নতি লাভ করেছে, আবার মরুপ্রায় মিশরের নীল নদের পলি সমৃদ্ধ অঞ্চল কৃষিকাজে উন্নত। এরপর আছে 4 মৎস্য চাষ। নদীর মৎস্য শিকারকে কেন্দ্র করে নদীর মোহনা সংলগ্ন অঞ্চলের মানুষ মৎস্য শিকার ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এরপর আছে জলবিদ্যুৎ উৎপাদন। মূলত পার্বত্য ও মালভূমি অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। বর্তমানে পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ শক্তি ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এরপর আছে বন্দর গঠন। নদী মোহনায় প্রধান নদী বন্দর এবং অন্যান্য স্থানে স্থানীয় নদী বন্দর গড়ে উঠলে দেশে ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে। এরপরে আছে 4 পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে এখানে উত্তরটা বলে হচ্ছে পাললিক শিলা রূপান্তরিত শিলা সৃষ্টি। সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। এটা হবে তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় আগ্নেয় পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। এরপর আছে শিলার প্রকৃতি। এটা গৌণ শিলা বলা হয়, এটা গৌণ ও প্রগৌণ শিলা বলা হয়। এরপর আছে কাঠিন্য, নরম ও হালকা উভয় প্রকৃতির হয়। এটা অন্য 2 প্রকার শিলার তুলনায় বেশি কঠিন ও ভারী। এরপর আছে 4 আছে জীবাশ্ম। এটা জীবাশ্ম দেখা যায়, এটা জীবাশ্ম পাওয়া যায় না। এরপরে আছে জল শোষণ ক্ষমতা। শিলাস্তরের জল সঞ্চিত থাকে অর্থাৎ প্রবেশ্য শিলা। এরপর আছে জল শোষণ ক্ষমতাহীন অর্থাৎ অপ্রবেশ্য। এরপর আছে খনিজের উপস্থিতি। প্রধানত জৈব জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এটা বিভিন্ন অধাতব খনিজ দ্রব্য যেমন অভ্র, মূল্যবান নানা পাথর ইত্যাদি পাওয়া যায়। এরপর আছে সৃষ্ট ভূমিরূপ। ভূমিল পর্বত কাস্ট ভূমিরূপ গঠনে সাহায্য করে। এটা বিভিন্ন প্রকার পর্বত উপত্যকা গঠনে সাহায্য করে। উদাহরণ বেলে পাথর, চুনাপাথর প্রভৃতি। এটা মার্বেল, অ্যাম্ফিবোলাইট প্রভৃতি। এরপরে 5 আছে আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? এর উত্তরটি হলো যেহেতু উষ্ণতা ও বৃষ্টিপাতের উপর উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও প্রকৃতি নির্ভর করে, তাই জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি পরোক্ষভাবে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের জন্য দায়ী। এই কারণগুলি হলো: 1 হচ্ছে অক্ষরেখা,
নিরক্ষরেখা আফ্রিকার মাঝখান দিয়ে বিস্তৃত। এছাড়া উত্তর মধ্য ও দক্ষিণ মধ্য বরাবর যথাক্রমে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ুর উত্তর ও দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ু প্রকৃতির। নিরক্ষরেখার উভয় দিকে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়তে থাকায় উষ্ণতা কমতে থাকে, তাই জলবায়ু এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর আছে 2 উচ্চতা। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলেই উষ্ণমণ্ডলের মহাদেশ হলেও পূর্বাংশের উচ্চভূমি ও পার্বত্য অঞ্চলের উচ্চতার জন্য জলবায়ু শীতল থাকে, তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো চিরতুষারাবৃত থাকে। এরপর আছে 3 স্থলভাগ ও সমুদ্রের অবস্থান। পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক সাগর, উত্তরে ভূমধ্যসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর আফ্রিকা মহাদেশকে ঘিরে থাকায় উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। অন্যদিকে মহাদেশের উঁচু মালভূমি অঞ্চল এবং সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এরপর হচ্ছে বায়ু প্রবাহ। আফ্রিকার উত্তর ও দক্ষিণ ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে সমুদ্র থেকে আগত পশ্চিমা বায়ু প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। সাহারা মরুভূমি অঞ্চলে হারমাটান, খামসেন, সিরক্কো প্রভৃতি উষ্ণ বায়ুর প্রভাবে উষ্ণতা বেশ বেড়ে যায়। এরপর যে সমুদ্র স্রোত। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিক দিয়ে উষ্ণ বা শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়। এর ফলে শীতল সমুদ্র স্রোত অঞ্চল শীতল ও উষ্ণ সমুদ্র স্রোত অঞ্চল উষ্ণ হয়। কেপটাউন উপকূল শীতল, বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে শীতল হয়। উত্তর পশ্চিমে মরক্কো উপকূল অঞ্চল শীতল, ক্যানারি স্রোতের প্রভাবে শীতল থাকে, আবার মোজাম্বিক স্রোতের প্রভাবে দক্ষিণ পূর্ব উপকূল উষ্ণ হয়। এরপরে 6 আছে আফ্রিকার 3টি নদীর দৈর্ঘ্য, উৎস ও মোহনা উল্লেখ করো। এর উত্তরটি হলো, যেমন হচ্ছে 1 হচ্ছে নীলনদ। নীলনদের দৈর্ঘ্য হচ্ছে 6650 কিমি, উৎস হচ্ছে বুরুন্ডি মালভূমি, মোহনা হচ্ছে ভূমধ্যসাগর। এরপরে আছে 2 হচ্ছে কঙ্গো। কঙ্গো নদী হচ্ছে 4700 কিমি, যার উৎস হচ্ছে জাম্বিয়ার উত্তর প্রান্তের বাঙ্গুয়েল হ্রদ, আর এর হচ্ছে মোহনা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এরপর হচ্ছে নাইজার নদী 4180 কিমি, গিনি বা ফুটাজালম উচ্চভূমি, আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এরপরে সাথে আছে সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো, ভূপ্রকৃতিগত দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ সাহারা মরুভূমি মালভূমি অঞ্চলের অন্তর্গত। এখানে বিশেষ বিশেষ ভূমিরূপগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। আর এই মরুভূমিতে কিছু কিছু অংশে দেখা যায় বালি স্তূপ জমা হয়ে পাহাড়ের মতো ছোট ছোট বালিয়াড়ি সৃষ্টি হয়েছে। এই প্রকার বালিয়াড়িযুক্ত মরুভূমিকে আর্ক বলে। সাহারার পশ্চিম প্রান্তের প্রায় 20% অঞ্চল জুড়ে আর্ক বিস্তার লাভ করেছে। বালিয়াড়িগুলি স্থান পরিবর্তন করলে সেগুলিকে চলমান বালিয়াড়ি বলে। এরপরে আছে রেক। সাহারা মরুভূমি যে অংশে বালির সঙ্গে পাথর খণ্ড মিশে থাকে তা রেক নামে পরিচিত। মিশর, লিবিয়ার এই রেক আবার সেরিন নামে পরিচিত। সাহারায় প্রায় 70% অঞ্চল জুড়ে রেক বিস্তার লাভ করেছে। এরপর আছে হামাদা। সাহারা মরুভূমিতে বায়ুর অপসারণ কার্যের ফলে বালি উড়ে গেলে সেই অংশটি শিলাময় পাথুরে ভূমিরূপে পরিণত হয়, যাকে বলে হামাদা। এরপর আছে মরুদ্যান। বায়ুর অপসারণ কার্যের ফলস্বরূপ জলবিহীন মরুভূমির বিস্তীর্ণ এলাকার বালি যদি অপসারিত হতে থাকে তবে বালি স্তর নিচু হতে হতে ভূগর্ভের জলস্তরের কাছাকাছি পৌঁছে যায়, ফলে স্বাভাবিকভাবেই ওই অংশে মাটির নিচে জল দেখতে পাওয়া যায়, যাকে মরুদ্যান বলে। সাহারা মরুভূমির উল্লেখযোগ্য মরুদ্যানগুলি হল কুফরা, ওয়ালেটা, ঘারজাইয়া,
বাহারিয়া ইত্যাদি। এরপর আছে ওয়াদি সাহারার অনেকগুলি নদী সৃষ্টি হয়েছে আটলাস পর্বত এবং মধ্যভাগের উচ্চভূমি থেকে। মরুভূমিতে সামান্য বৃষ্টিপাত হলেই সেই নদীগুলিতে জল প্রবাহিত হয় ঠিকই, তবে বছরে বেশিরভাগ সময় নদীগুলি শুকনো থাকে। এই শুকনো নদীখাতগুলি ওয়াদি নামে পরিচিত। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এক আছে উদাহরণ ও চিত্র সহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও। এর উত্তরটি হলো এই যে পর্বতের শ্রেণীবিভাগ হলো, এক হচ্ছে ভঙ্গিল পর্বত, 2 হচ্ছে স্তূপ পর্বত, 3 হচ্ছে আগ্নেয় পর্বত, আর 4 হচ্ছে ক্ষয়জাত পর্বত। তাহলে প্রথমে আছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত হচ্ছে ভূপৃষ্ঠে কোমল পাললিক শিলাস্তর গিরিজনী প্রক্রিয়ায় পার্শ্বচাপে হ্রাসপ্রাপ্ত হয়ে যে পর্বত সৃষ্টি করে তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ হিমালয়, আল্পস, আন্দিস, রকি প্রভৃতি। আর এখানে তোমাদের চিত্রটা দেওয়া আছে, তোমরা এভাবে এঁকে দেবে। এরপর যেটা আছে স্তূপ পর্বত, ভূ আলোড়নে সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠে কোনো অংশ কখনো উপরে উঠে যায় আবার কখনো নিচে বসে যায়। যখন দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। আবার অনেক ক্ষেত্রে দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায় এবং পার্শ্ববর্তী দুই অংশে উপরে উঠেও স্তূপ পর্বত সৃষ্টি করে, যেমন ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সে ভোজ, জার্মানি ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। আর এখানে পাশে স্তূপ পর্বতের চিত্র দেওয়া আছে, তোমরা এভাবে এঁকে দেবে। এরপরে আগ্নেয় পর্বত, প্রবল ভূ আলোড়নের ফলে ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল বিভিন্ন গ্যাসযুক্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান কিংবা ফাটল দিয়ে লাভা রূপে নির্গত হয়ে শঙ্কু বা স্তূপের ন্যায় যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। প্রসঙ্গত লাভা সঞ্চয়ের মাধ্যমে আগ্নেয় পর্বত গঠিত হয় বলে একে সঞ্চয়জাত পর্বতও বলে। উদাহরণ ভারতের আন্দামান সংলগ্ন ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইতালির ভেসুভিয়াস প্রভৃতি। আর এখানে তোমাদের নিচে যে চিত্রটা দেওয়া আছে তোমরা এটা এঁকে দেবে। এরপরে যেটা আছে ক্ষয়জাত পর্বত, বহু বছর ধরে সূর্যকিরণ, বৃষ্টিপাত, প্রবাহমান জলধারার হিমবাহ ও বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা পর্বত মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট উচ্চভূমিতে পরিণত হয় তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে। উদাহরণ ভারতের রাজস্থানের আরাবলি, পশ্চিমবঙ্গের শুশুনিয়া, অযোধ্যা, উত্তর আমেরিকার হেনরি অ্যাপেলেসিয়ান প্রভৃতি। আর এই যে ক্ষয়জাত পর্বতে এইভাবে চিত্রটা এঁকে দেবে। এরপরে 2তে আছে মালভূমি শ্রেণীবিভাগ করে আলোচনা করো। এর উত্তরটি হলো পৃথিবীর প্রধানত 4 প্রকার মালভূমি হলো, এক হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, 2 লাভা মালভূমি ও 3 ব্যবচ্ছিন্ন মালভূমি, 4 মহাদেশীয় মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি, যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। সৃষ্টির কারণ পাত সঞ্চালনের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয়। বৈশিষ্ট্য, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়। মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে। এরপর আছে চারিদিক পর্বত বেষ্টিত হয়, এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়। উদাহরণ তিব্বত মালভূমি, পামির মালভূমি প্রভৃতি। এরপর আছে লাভা মালভূমি সংজ্ঞা, ভূপৃষ্ঠে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমি সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। সৃষ্টির কারণ ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিদার অগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভা রূপে কঠিন ও শীতল হয়ে সঞ্চিত হয়। এভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উঁচু মালভূমির সৃষ্টি হয়। এরপর আছে বৈশিষ্ট্য, সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়। এই মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত হয়। এই পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ির মতো
ভূমিরূপ সৃষ্টি হয়। মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয়। এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয়। উদাহরণ দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি, ইথিওপিয়া মালভূমি প্রভৃতি। এরপর আছে ব্যবচ্ছিন্ন মালভূমি। কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। সৃষ্টিকারণ কোনো উচ্চ মালভূমি কঠিন ও কোমল শিলা গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকার, নদী, বায়ু প্রভৃতি দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে। পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার উপর নদীবিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। বৈশিষ্ট্য: মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয়। কঠিন শিলা গঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয়। মালভূমির উচ্চতা ক্রমহ্রাসমান। এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়। উদাহরণ ছোটনাগপুর মালভূমি, মালনাথ মালভূমি প্রভৃতি। এরপর আছে মহাদেশীয় মালভূমি। বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলা গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। সৃষ্টির কারণ: পাঁচ সংস্থার তত্ত্ব অনুসারে পাঁচ সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমি গঠিত হয়। বৈশিষ্ট্য: মহাদেশীয় মালভূমির প্রাচীন ভূখণ্ডে অংশ, এগুলি প্রাচীন শিলায় গঠিত, তাই একে সিল্ট মালভূমিও বলা হয়। এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন ও সহজে ক্ষয় হয় না। মালভূমির পৃষ্ঠদেশ ও উপরিভাগ তরঙ্গায়িত, এগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ গন্ডোলাল্যান্ড বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, আফ্রিকা মালভূমি, ব্রাজিল মালভূমি ও পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমি। অন্যান্য মহাদেশীয় মালভূমির মধ্যে রয়েছে কানাডিয়ান শিল্ড, সাইবেরিয়ান মালভূমি, বাল্টিক মালভূমি প্রভৃতি। এরপরে আছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এর উত্তরটি হলো মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলিকে মৃৎবিজ্ঞানী জেনি একটি সমীকরণের মাধ্যমে দেখেছেন। তা হলো এই যে এখান থেকে বলে দেবে যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলিকে সক্রিয়ভাবে বিভিন্ন ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে এক হচ্ছে আদি শিলা। শিলা মাটির গঠনের প্রধান উৎস হওয়া একে আদি শিলা বা জনক শিলা বলে। মাটির রং, গঠন, কাঠামো, জল ধারণ ক্ষমতা ইত্যাদি মূলত নির্ভর করে আদি শিলার উপর। আবার ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর। যেমন ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মাটির সৃষ্টি হয়। শিলায় ফেলসপার খনিজ বেশি থাকলে কাদামাটির সৃষ্টি হয়। চুনাপাথর থেকে সাদা বা ধূসর রঙের মাটি সৃষ্টি হয়। কঠিন শিলার তুলনায় কোমল শিলায় মাটি গঠন দ্রুত হয়। এরপর সিলিকা সমৃদ্ধ আম্লিক প্রকৃতির শিলায় অম্লধর্মী মাটি সৃষ্টি হয়। ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম যৌগ সমৃদ্ধ ক্ষারীয় প্রকৃতির শিলায় ক্ষারীয় মাটি সৃষ্টি হয়। এরপর আছে জলবায়ু। মাটি সৃষ্টিতে জলবায়ু বিশেষ ভূমিকা নেয়। জলবায়ুর দুটি প্রধান উপাদান হলো বৃষ্টিপাত ও উষ্ণতা। এরা আদি শিলার বিয়োজনে সাহায্য করে। আবার জলবায়ু জীবের বন্টন ও প্রকৃতি নিয়ন্ত্রণ করে, যা জৈব পদার্থ রূপে মাটিতে ফিরে আসে। মাটির গঠন অনেকাংশে জলবায়ুর উপর নির্ভর করে। যেমন অধিক উষ্ণতা অবক্ষয় প্রক্রিয়া ত্বরান্বিত হয়ে মাটির গঠন প্রক্রিয়াকে দ্রুততর করে এবং স্বল্প তাপমাত্রায় মাটির গঠন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। তাই শীতল ও শুষ্ক জলবায়ু অঞ্চল অপেক্ষা উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে মাটির গঠন প্রক্রিয়া দ্রুত হয় এবং মাটির গভীরতাও বেশি হয়। আবার অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের প্রাচুর্যের জন্য মাটিতে জৈব পদার্থ নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং স্বল্প বৃষ্টিপাতযুক্ত মরু অঞ্চলে তাই কৈশিক প্রক্রিয়ায় মরুভূমি। এরপর আছে ভূপ্রকৃতি।
ভূবক্ষীয় মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির ঢাল খাড়া হলে মাটি তৈরির সুযোগ কম থাকে, আবার ভূমির ঢাল কম হলে সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হয়। তাই পার্বত্য অঞ্চল অপেক্ষা সমতল ভূমিতে মাটি গঠনের কাজ দ্রুত হয় এবং মাটির গভীরতা অনেক বেশি হয়। এরপর হচ্ছে জীবজগৎ। মাটি সৃষ্টিতে জীবজগতের প্রভাব বলতে উদ্ভিদ ও প্রাণীর সামগ্রিক ভূমিকাকে বোঝায়। উদ্ভিদের প্রভাব: উদ্ভিদের শিকড় মাটির গভীরে প্রবেশ করে মাটিতে যে ফাটল সৃষ্টি করে তার দ্বারা মাটি জল ও বাতাস চলাচলে উপযোগী হয়ে ওঠে। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল মাটিতে বিশ্লেষিত হয়ে জৈব হিউমাস স্তর গঠন করে। এরপর আছে প্রাণীদের প্রভাব: মাটিতে বসবাসকারী পিঁপড়ে, কেঁচো, ইঁদুর প্রভৃতি মাটিতে গর্ত করে মাটির বিভিন্ন স্তরের মধ্যে মিশ্রণ ঘটায়। বিভিন্ন প্রাণীদেহ পচে গিয়েও হিউমাস সৃষ্টি করে। এছাড়াও মানুষ ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণের সময় পরোক্ষভাবে মাটির গঠনকে নিয়ন্ত্রণ করে। এরপর আছে সময়। মাটি গঠনের সময়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিণত মৃত্তিকা স্তর গঠিত হতে বহু বছর সময় লেগে যায়। যেমন সাধারণত 2 সেমি মাটির স্তর গঠিত হলে প্রায় 500 বছরেরও বেশি সময় লেগে যায়। মাটি যত বেশি সময়ে গঠিত হবে মাটির স্তর ততই সুগঠিত হবে। কোনো কোনো মাটি সৃষ্টিতে কয়েক বছরেও বেশি সময় লেগে যায়। এরপর আছে 4 আফ্রিকা সাভানা ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে ক্রান্ত তৃণভূমি বা সাভানা নিরক্ষীয় অরণ্যের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে যে বিস্তীর্ণ ক্রান্তীয় তৃণভূমি রয়েছে তাকে সাভানা তৃণভূমি বলে। বৈশিষ্ট্য: আফ্রিকা নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অধিক উষ্ণতা এবং কম বৃষ্টিপাতের কারণে বড় বড় ঘাসের তৃণভূমি গড়ে উঠেছে। এই তৃণভূমি সাভানা নামে পরিচিত। জলের অভাবে হেতু এখানকার গাছগুলির পাতা বাষ্পমোচন রোধের জন্য কাঁটায় পরিণত হয় এবং কাণ্ডে মোমের প্রলেপ থাকে। এরপর আছে গাছের শিকড় জল সংগ্রহের জন্য মাটির অনেক গভীরে প্রবেশ করে। অনেক গাছের কাণ্ডের মধ্যে জল সঞ্চিত থাকে, যেমন বাওবাব। দীর্ঘ গরমকাল ও কম বৃষ্টির জন্য এখানে বড় গাছের সংখ্যা কম। উদ্ভিদ: এখানে 1 মিটারের থেকে 4 থেকে 5 মিটার লম্বা তৃণ জন্মায়। এদের হাতিঘাস বলে। তৃণভূমির মাঝে মাঝে পাম, অ্যাকাসিয়া, বাওবাব বা বাবলা জাতীয় গাছ দেখা যায়। এরপর আছে ভূমধ্যসাগরীয় অরণ্য। অবস্থান: আফ্রিকা উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অন্তর্গত মিশর, লিবিয়া, টিউনিসিয়া, আলজেরিয়া ও মরক্কো প্রভৃতি দেশে এই অরণ্য অবস্থান করছে। বৈশিষ্ট্য: আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল আর্দ্র শীতকাল, শুষ্ক গ্রীষ্মকাল। এই ঋতুচক্রের সঙ্গে খাপ খাওয়াবার জন্য উদ্ভিদের শিকড়গুলি খুব লম্বা হয়। কাণ্ড কয়েক জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে। পাতায় মোমের প্রলেপ থাকে। শীতকালীন বৃষ্টিপাতের কারণে প্রচুর ফল গাছ জন্মায়। তাই এই জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের বাগান বলে। ফল ও বীজগুলি রসপূর্ণ হয়। উদ্ভিদ: কর্ক, ওক, বীজ, উইলো, আখরোট, ডুমুর, জরা, জলপাই ও বিভিন্ন টক জাতীয় ফলের গাছ এখানে জন্মায়। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।